টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। আজকেই আদালত কর্তৃক একটি রায় এসেছে, সেই রায়ের বলে কি এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আইস ধর্মীয় উপাসনালয় থেকে ইমিগ্রেন্টদের অভিযান চালাতে পারবে বা গ্রেপ্তার করতে পারবে, এটি একটি আদালতের আদেশ। এর বাইরেও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আমরা কথা বলবোই। আপনাদের আজকে প্রশ্ন থাকবে আমরা জানি, কিন্তু টেলিফোনে প্রশ্নটা নিতে পারবো না, কারণ গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকে আমরা শেষ করতে চাই। তবে ফেসবুকের প্রশ্নগুলো আমরা নেব। সুতরাং আজকে আপনারা টেলিফোনে প্রশ্ন না করে আমাদেরকে ফেসবুকে প্রশ্ন যত বেশি পারেন করবেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ, অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। সরি, যান্ত্রিক গোলযোগের জন্য আপনাদের সাথে স্কাইপে অ্যাড হতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। জানি আপনি অনেক দূরে আছেন, সে কারণে হয়তো এটা হয়েছে। যাই হোক, তবু আমরা আলোচনাটা তো চালিয়ে যেতে পারবো। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আইস ধর্মীয় উপাসনালয় থেকেও ইমিগ্রেন্টদের গ্রেপ্তার করতে পারবে, এরকম একটি আদেশ, সেটি আমি পড়ে শোনাই। প্রথমে যে ওয়াশিংটনে আজকে শুক্রবার একটি মামলায় ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন একজন ফেডারেল জাজ। ফলে অভিবাসন এজেন্টদের উপাসনালয়ে অভিযান চালানোর অনুমতি পাওয়া গেছে। এই নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোটি কোটি প্রতিনিধিত্বকারী 2 ডজনেরও বেশি খ্রিস্টান ও ইহুদি সংগঠন মামলা দায়ের করেছিল। ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ড্যাবনি ফ্রেডরিক মামলাকারীদের অস্থায়ী নিষেধাজ্ঞার অনুরোধ নাকচ করে দিয়ে তিনি তার আদেশে বলেন, এখন পর্যন্ত উপাসনালয়ে বা তার আশেপাশে কয়েকটি মাত্র অভিবাসন অভিযান হয়েছে এবং এতে প্রমাণ হয় না যে এসব স্থানগুলোতে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও ধর্মীয় গোষ্ঠীগুলো যুক্তি দেন যে এই নীতি তাদের ধর্ম পালনের অধিকার লঙ্ঘন করছে। তারা দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই গির্জায় উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তারা আরও দাবি করেন কিছু অঞ্চলে এই উপস্থিতি দ্বিগুণেরও বেশি হারে কমেছে। প্রেক্ষিতে বিচারক ফ্রেডরিক বলেন যে মামলা দায়েরকারী গোষ্ঠীগুলো এই উপস্থিতির হ্রাস সরাসরি নতুন নীতির কারণেই হয়েছে তা প্রমাণ করতে পারেনি, বরং ব্যাপক হারে বেড়ে যাওয়া ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট বা অন্যান্য সংস্থার কার্যক্রমের কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি তার আদেশে বলেন, প্রমাণগুলি দেখায় যে উপাসনালয় নয় বরং আশেপাশের এলাকায় আইসের উপস্থিতির ভয়ে মানুষ বাড়িতে থাকছে। তাই কেবলমাত্র এই নীতি বাতিল করলেই যে অভিবাসীরা আবার গির্জায় ফিরবে বা উপাসনালয়ে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনারা জানেন বা আমরা জানি, চলতি বছরের 20 জানুয়ারি অফিসে ফেরার পর প্রথম দিনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি পুরনো হোমল্যান্ড সিকিউরিটি নীতিমালা বাতিল করে, যা নির্দিষ্ট সংবেদনশীল এলাকা যেমন উপাসনালয়ে অভিবাসন গ্রেপ্তার সীমিত করেছিল। নতুন নীতিতে মাঠ পর্যায়ের এজেন্টদের কমন সেন্স ও নিজস্ব বিবেচনা ব্যবহার করে সুপারভাইজারের অনুমতি ছাড়াই উপাসনালয়ে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়। এই ছিল আজকের জাজ, যেটা আমরা বললাম যে ওয়াশিংটন একজন ফেডারেল জাজ যে বিষয়ে মামলাটি করেছিলেন যে উপাসনালয় থেকেও ইমিগ্রেন্টদের গ্রেপ্তার যাতে না করে সেই বিষয়ে যে রায়টি দিয়েছেন। এখন যে প্রশ্নগুলো আপনার কাছে আমি প্রথমেই রাখতে চাই সেটি হচ্ছে যে এই যে আইএসকে উপাসনালয়ের মতো একটা সংবেদনশীল জায়গা থেকে গ্রেপ্তারের বা অভিযান চালানোর আদেশ ইমিগ্রেন্টদের উপর কীরূপ প্রভাব পড়তে পারে, কিংবা আরেকটি বিষয় আমরা দেখলাম যে
ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতিগুলো দেশ জুড়ে যে আদালতের চ্যালেঞ্জ মুখে পড়েছে বা চ্যালেঞ্জের মুখে পড়লেও বৃহস্পতিবার, আজকে শুক্র, গতকাল বৃহস্পতিবারে আরেকটি বিচারিক আদালত অবৈধভাবে বসবাসকারীদের রেজিস্ট্রেশনের নির্দেশও মঞ্জুর করেছে। মানে দুটো তালেই গেল। আরও একটি দিক আছে, সেটি হচ্ছে যে এই সংবেদনশীল স্থান নীতি সংক্রান্ত কমপক্ষে আরও দুটি মামলা চলছে। মেরিল্যান্ডের একজন বিচারক কোয়াকার সহ কিছু ধর্মীয় গোষ্ঠীর জন্য অভিবাসন অভিযান স্থগিত করেছেন। আরেকদিকে কলোরাডোর একজন বিচারক স্কুলে অভিবাসন গ্রেপ্তার সীমিত করার নীতি পরিবর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষেই রায় দিয়েছে। এই যে রায় সংক্রান্ত বা অভিবাসী যারা আছে তাদের ব্যাপারে ট্রাম্পের যে কঠোর নীতি, সেই নীতির প্রেক্ষিতে বিভিন্ন ফেডারেল কোর্ট যে রায়গুলো দিচ্ছে, এটার প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাইব যে এমনি তো ইমিগ্রেন্ট একটা ভয় বা আতঙ্কের মধ্যে রয়েছে, এর মধ্যে এই রায়গুলো এই ইমিগ্রেন্টদের উপরে কীরূপ প্রভাব ফেলতে পারে? এলে একটি, দুটো হচ্ছে যে উপাসনালয় বলতে কি শুধু গির্জাই বোঝাচ্ছে, নাকি মন্দির, মসজিদ, প্যাগোডা বা অন্যান্য উপাসনালয় বোঝাচ্ছে? এবং এরূপ অবস্থায় কেউ গ্রেপ্তার হলে কি করণীয় হতে পারে? এই প্রশ্নগুলো আপনার কাছে রাখছি অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। প্রথমে আমি আপনাকে একটু কারেক্ট করতে চাচ্ছি এখানে যে জাজ ডিসিশন দিয়েছে, অ্যাকচুয়ালি ফুল কেসের ডিসিশন দেয় না। উনি স্টে যেটা চাচ্ছিল প্ল্যান্টিফরা, যে চার্চ জুইশ গ্রুপ যারা চাচ্ছিল, খ্রিস্টান গ্রুপ এন্ড জুইশ গ্রুপ, যে এগুলো স্টে করা হোক যাতে আইস এখানে না যায়, সে একটা অ্যাপ্লিকেশন করেছিল ইন্টারিম এই ডিসিশন না দেওয়া পর্যন্ত। এই জাজ সেই স্টেটাকে রিফিউজ করেছে। তার মানে তো যে স্টে রিফিউজ করার অর্থই তো হচ্ছে যে এখন ওখানে অভিযান চালাতে পারবে, এটাই তো বলেছে দেখলাম। হ্যাঁ, কিন্তু ভাইয়া যে কেসের ফুল কেসের ডিসিশন এখনো হয় নাই, স্টিল পেন্ডিং। সো স্টেটা দিয়েছে জাজ, বাট এর আমরা খালি স্পেরিডিকলি কয়েকটা কোর্টের দেখছি, কিন্তু রায়গুলো আমাদেরকে অবভিয়াসলি আমাদেরকে খুব চিন্তিত করছে। কিন্তু আপনার অপর দিকে দেখতে হবে যেখানে আরো 130 cases or more cases all over the country against this law. So যেটা আমরা সব লয়াররা এটা করছে, this is kind of defense too. তো আমি যেটা অভিবাসীদের জন্য বলবো, দেখেন, I know এই টাইমটা ডিফিকাল্ট, I know এটা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, we can make it, we will overcome about it. আমরা ডোনাল্ড ট্রাম্পের আগেও 4 বছর আমরা কাটিয়েছি, তখন আমরা অনেক ভীতিতে ছিলাম, কিন্তু এখন আরো মাত্রা অনেক বেড়ে গেছে, বুঝতে পারছি। কিন্তু ভাইয়া আমার যেটা শক্তি, এবং আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি যে লিসেন, কাম ডাউন, এন্ড আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করি, দেন উই ক্যান স্টপ দিস এই জিনিসটাকে, যেটা লিগ্যাল ব্যাটল বলেন। এবং আমরা অনেক অ্যাটর্নি দায়ী এবং অনেক জাজ আছে যারা আমাদেরকে সমর্থনও করছে। কিছু জাজ ডিসিশন দিয়েছে, সেটা আমি আপনার সাথে একমত। এটা পেয়েই যে ভয় পেয়ে গেলে হবে না, আরো হায়ার কোর্ট আছে, সেখানেও ডিসিশনটা আবার চ্যালেঞ্জ করা যাবে। তো হাত পা ছেড়ে দেওয়ার কিছু নাই, এবং বেশি হতাশ হওয়ারও কিছু নাই। আমি জাস্ট বলছি যে আমার দর্শকদের উদ্দেশ্যে যে প্লিজ একটু আমরা সবাই কাম ডাউন হয়ে আমাদের যে সমস্যা, পার্সোনালি আমরা যে সমস্যাগুলো নিজেদের হাতে আছে, যেগুলো আমরা ডিল করতে পারবো, লেটস ডিল উইথ দোজ স্মল বিট বাই বিট। যেমন আমরা অনেকেই বলছি, যেমন সবাই অভিবাসন নীতি নিয়ে খুবই চিন্তিত, খুব ভয় পাচ্ছেন, কিন্তু আইস এসে আপনার ঘরের দরজা নক করা পর্যন্ত আপনি ওয়েট করছেন। আমাদের সেই দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি কিছু করণীয় থাকে, ডু ইট নাও, ডোন্ট ওয়েট ফর আইস টু কাম এন্ড ক্যাচ ইউ। যখন আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি ডিটেনশনে চলে যাবেন, তখন আপনার ফাইটের ইয়েটা কমে আসবে, আপনি নিজে কিছু করতে পারবেন না, আপনি জেলে থাকবেন, তখন আপনার ফ্যামিলিকে এটা দুর্ভোগ পোহাতে হবে। সো ডিটেনশনে যাওয়ার আগে যাতে আপনার যেতে না হয়, যেভাবে যে কাজগুলো করলে সেই স্টেপগুলো আপনি নিতে পারেন। ফর এক্সাম্পল, আমরা এখন দেখছি যে স্টুডেন্টদের নীতি, অনেক স্টুডেন্ট অ্যাটর্নি ইরশাদ সামি, আমরা স্টুডেন্ট বিষয়টা পরে আসি। আমরা যেটা বললাম যে আপনি যেটা বললেন সেটা অত্যন্ত আশার কথা বললেন,
কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা বলি, ধরুন যে বিভিন্ন, আপনি বললেন বিভিন্ন স্টেটে অনেক মামলা হয়েছে এবং এই ধর্মীয় যারা সম্প্রদায় আছে তারা এই ধরনের মামলা করেছে আমরা জানি, এবং স্কুলেও যে অভিযান চালাতে পারবে তার উপরেও অনেকেই মামলা করেছে যাতে না করতে পারে। আমার কথা হচ্ছে যে যদি যে স্টেটগুলোতে মামলা হয়তো চলছে সেটাই হয়তো আইস গেল না, যেমন আমরা আজকে ওয়াশিংটনের কথা বলছি, এখানে যেহেতু স্টে অর্ডার দেওয়া হয়নি, তার মানে প্রেসিডেন্ট ট্রাম্প যে আদেশটা বা যে এক্সিকিউটিভ অর্ডারটা জারি করেছেন সেটার বলে এখানে তো আইস অভিযান চালাতে পারে, এবং সেক্ষেত্রে যদি এই ধর্মীয় উপাসনালয়ে যে কাউকে অভিযান চালায়, কাউকে ধরে, গ্রেফতার করে, সেক্ষেত্রে কি করণীয় আছে যদি কাউকে ধরে? ভাইয়া যদি ধরে, এটা সিমিলার ওয়ে যে কাউকে আইস ধরে নিয়ে গেলে ফার্স্ট আপনার হচ্ছে, আপনাকে যখন আইস, আপনি উপাসনালয়ে গেছেন এবং আইস আপনার কাছে চাচ্ছে কোনো ইনফরমেশন, আপনি ইনফরমেশন দিতে বাধ্য না, আপনি দিবেন না ইনফরমেশন। যেমন এটা যে কেউ হতে পারে, সিটিজেন হতে পারে, নন সিটিজেনও হতে পারে। ওকে, আপনার আইডি, আপনার ইনফরমেশন নিয়ে তারপরে আইস চেক করবে আপনার কি আছে, ডিপোর্টেশন আছে নাই, সবকিছু। আপনি যদি প্রথমেই ইনফরমেশনটা না দেন, আপনি বলতে পারেন আইসকে যে ওকে তুমি যে আমাকে সার্চ করছো, হোয়াট ইজ আমার কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে, তো আমার নামটা কোথায়, অ্যারেস্ট ওয়ারেন্ট আমাকে দেখাও। ইউজুয়ালি আইসের কাছে থাকে না অ্যারেস্ট ওয়ারেন্ট। এরা এটা মানে কি বলবো, যেখানেই যায় তারা এনিবডিকে জিজ্ঞেস করে, এবং আমাদের ওই লোকগুলি যে অভিবাসী দায়ী ইনফরমেশনটা তাদেরকে দিয়ে দেয় ভয় পেয়ে। তো ইনফরমেশনটা তাকে দিতে হবে না আনলেস দেয়ার ইজ আ রিজনেবল কজ ফর আইস। তো এখানে রিজনেবল কজটা নাই, এটা এস্টাবলিশ করতে পারবে না, এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এবং সার্চ ওয়ারেন্ট না থাকলে আপনাকে সার্চ ওয়ারেন্ট সার্চ করতে পারে না, যেটা আপনার ফোর্থ অ্যামেন্ডমেন্ট রাইট এখানকার। তো আপনি যখন আইসকে বলবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ ইনফরমেশন, এন্ড আমরা আমাদের কিছু ক্লায়েন্টকে আমরা ইনফরমেশন দিয়েছি যে যখনই আইস আপনাকে স্টপ করবে তখন এই পেপারটা তাদেরকে দেখাবেন, ইউ হ্যাভ ফোর্থ অ্যামেন্ডমেন্ট রাইট that you are not going to provide them information and they have no reasonable cause আপনাকে stop and search করার। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনি রাইট টু রিমেইন সাইলেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু টক টু দেম। আর থার্ড থিং হচ্ছে যে ইউ হ্যাভ আ রাইট টু টেক অ্যান অ্যাটর্নি, যে he or he is my attorney, talk to my attorney. Okay, and then আপনি বলতে পারেন যে now am I free to leave? So I যদি still আপনাকে ধরে, দেন you talk to an attorney, আর attorney আপনাকে এটাতে হেল্প করতে পারবে যে আপনার এই সার্চ এবং আপনার যে স্টপটা ছিল এটা ছিল আনরিজনেবল, এবং কোর্টে এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। আইস আপনাকে ধরা মানে এই নয় যে আপনাকে প্লেনে তুলে সাথে সাথে পাঠিয়ে দেওয়া। আইসের একটা ডিউ প্রসেস অফ ল ফলো করতে হবে আইসকে। তো আপনাকে যখন ধরবে আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে, যদি নিয়ে যায়, এন্ড দেন আপনার একটা রাইট আছে, ওরা ওই প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে। তো ওনারা আপনাকে বলবে, তখন আপনি যখন ওনারা আপনাকে ধরলো তখন আপনি বলবেন যে আই নিড অ্যান অ্যাটর্নি, দিস ইজ মাই অ্যাটর্নি, আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি, দ্যাটস অল ইউ গোইং টু সে, ইউ আর নট গোইং টু গিভ দেম এনি ইনফরমেশন। আর আপনি যদি তাকে ইনফরমেশন না দেন তাহলে সে আপনার ব্যাপারে ইনফরমেশন পাবে কিভাবে? আপনার ছবি দেখেই আপনাকে সার্চ করে সব ইনফরমেশন বের করতে পারবে না, আনলেস ইউ গিভ দেম ইয়োর নেম, ইয়োর ডেট অফ বার্থ, ইয়োর আদার ইনফরমেশন। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এন্ড দেন সেকেন্ড স্টেপ, আপনি ডিটেনশন থেকে বেরোনোর জন্য আপনার কিছু প্রসেস আপনার অ্যাটর্নির সাথে মাধ্যমে আপনাকে করতে হবে, যে হাউ আপনি ডিটেনশন থেকে বেরোবেন। আপনার একটা কেস যদি আইস ফাইল করে, নেক্সট স্টেপে গিয়ে যদি ইনফরমেশন পায় এবং ফাইল করে, তখন আপনাকেও আপনার ডিফেন্সের জন্য কেস ফাইল করতে হবে, যেটা আপনার অ্যাটর্নি আপনাকে সহযোগিতা করবে কি ধরনের কেস আপনার হতে পারে। এটা হতে পারে আপনি যদি কি বলবো, যদি কোনো আপনার পেপার ওয়ার্ক না থাকে, ফর এক্সাম্পল আপনি কি বলবো ইললিগাল ইমিগ্রেন্ট যদি এখানে হয়ে থাকেন, তাহলে একটা প্রসেস আপনাকে ফলো করতে হবে। যদি আপনি এখানকার গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অন্য প্রসেস। যদি সিটিজেন হন তাহলে তো অবভিয়াসলি আপনাকে তারা ছেড়ে দেবে, এবং পরে আপনি তাদের আইসের এগেইনস্টও আপনি লসুট ফাইল করতে পারেন। দেয়ার আর লজ, আমরা সবাই ভয় পেয়ে ল ভুলে গেলে হবে না, এটা আমরা জানি। Still this country has a law and we all have to abide by the law. এখন যেটা আমরা দেখছি যে আজকের কোর্টের যে ডিসিশন,
সেটা আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, ফ্রিডম অফ রিলিজিয়ন, সেই রাইটটাকে আমাদের ইনফ্লুয়েন্স করতেছে। এবং পরবর্তী পর্যায়ে আমাদের যে অ্যাটর্নিরা তারা এই ডিসিশনটা এগেইনস্টে আপিল করবে অথবা অন্য যে কোনো স্টেপ নিবে যেটাতে এই ডিসিশনটা যেন স্যাটিসফাইড হয়। তো এখানে অ্যাটর্নিরা এটা প্রসেসে আছে এবং দেয়ার উইল বি আ কেস সুন। তো এক্ষেত্রে আপনি একটি কথা বললেন যে আইস ধরলেই যে ডিপোর্টেশনে পাঠাবে এমন তো কোনো এমনটা নয়, কিন্তু আমরা তো দেখছি যে এর আগে একজনকে এল সালভাদর কারাগারে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের একটা ভুল করে একটা নির্বাসিত ব্যক্তিকে এল সালভাদর কারাগার থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল, সেটাও তো এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তার মানে ধরার সাথে সাথেই তো পাঠিয়ে দিচ্ছে। ভাইয়া আপনি দুটো জিনিস কনফিউজ করছেন। যদি কারো ডিপোর্টেশন অর্ডার অলরেডি থেকে থাকে এবং অন্য কোনো প্রসেস ওনারা অ্যাপিল করে নাই অথবা কোনো কিছু অন্য কিছুই তারা করে নাই, চুপ করে সেই ডিপোর্টেশন অর্ডারটা নিয়ে বসে আছে, তখন আইসের কাছে সব রেডি আছে, আইস তাকে পাঠিয়ে দিতে পারে। কিন্তু এই যে কোর্টের যে আদেশ তাকে ফিরিয়ে আনা, দে হ্যাভ টু ফলো, দে হ্যাভ টু অ্যাবাইড বাই দ্যাট ল আনলেস দে ডু সামথিং এলস টু সেট অ্যাসাইড দ্যাট ডিসিশন। তো আমি জানি আপনারা সাথে সাথে এটা দেখছেন না, বাট উই উইল অল সি কোর্টের আদেশ যখন কোর্ট করে যে এটা ওই লোকটাকে ফিরিয়ে আনতে হবে, দে হ্যাভ টু লিসেন, আইস হ্যাভ টু লিসেন। এর আগেও অনেকবার আইসকে এরকম ক্লায়েন্টে পাঠিয়ে দেওয়ার পরেও তাকে নিয়ে আসতে হয়েছে আইসের খরচে। তো এটা ফার্স্ট টাইম না, দেয়ার ওয়ার মেনি ইনসিডেন্ট ওয়ার ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাট পরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এক্ষেত্রে যে খাওয়ার কারণ নাই ভাইয়া, বলেন। জি বলুন, আপনি শেষ করুন। আমি বলছি একদম আমরা যেরকম মানে সবাই এত হতাশ হয়ে যাওয়ার মানে না হয়ে যার যার করণীয়তা করলে ভালো হয়, সেটা আমার সাজেশন আছে। বলেন ভাইয়া। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি এই ডিপোর্টেশন ঠেকাতে হোমল্যান্ড সিকিউরিটি থেকে আপিল করার কোনো সুযোগ আছে? জি ভাইয়া, অবশ্যই। যদি আপনার ডিপোর্টেশন হয়ে যায়, ধরেন ফেডারেল ইমিগ্রেশন কোর্টে আপনার ডিপোর্টেশন হলো, তারপরে আপনি তার নেক্সট স্টেপে যাইতে পারেন, নেক্সট কোর্টে আপিল করতে পারেন। ওই আপিলটা আপনার খারিজ হয়ে গেলে আপনি সেকেন্ড সার্কিট, ইভেন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারেন। সো আপনার অনেকগুলো আপিলের সুযোগ আছে এখানে। সো ইউ ক্যান গো স্টেপ বাই স্টেপ, বাট অবভিয়াসলি আপনার কেসটা স্ট্রং হতে হবে। তো সেক্ষেত্রে যদি কেউ ডিপোর্টেশন ঠেকাতে যে ধরুন তা কারো ডিপোর্টেশন হয়ে গেছে, তারপরে সে কি অ্যাসাইলাম আবেদনের যোগ্য হবে বা অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারে? ভাইয়া ডিপোর্টেশন যে কোনো কারণেই হোক, ডিপোর্টেশন যদি হয়ে যায়, আপনি যেই ইউএসসিআইএস ইমিগ্রেশন কোর্ট যদি এই অর্ডারটা দেয়, সেই অর্ডারের প্রেক্ষিতে আপনি অ্যাপিল করতে পারেন। এবং আপনি যদি, আমি জানি না কোন কারণে আপনার ডিপোর্টেশনটা হয়েছে, ফেল করে সেটার কারণে ডিপোর্টেশন হয়েছে না অন্য কোনো কেস করেছেন সেটা ফেল করে ডিপোর্টেশন হয়েছে, আই নিড টু নো দ্যাট। যদি অ্যাসাইলাম ফেল করে আপনার ডিপোর্টেশন হয়, অবভিয়াসলি ইউ ক্যান আপিল। তো এক্ষেত্রে কি ধরনের কাগজপত্র বেশি জরুরি হতে পারে, আপনি যদি একটু সাজেশন দিতেন, আমরা একটু আলাপ করতে চাই খোলাখুলি। হ্যাঁ ভাইয়া, ইট অল ডিপেন্ড অন দ্য ফ্যাক্টস অফ দ্য কেস। জেনারেলি বলুন, মানে সাধারণভাবে বলি, আমরা একদম স্পেসিফিক যদি নাও বলি। শুনেন, জাজের যে ডিসিশনটা দেয় জাজ ডিপোর্টেশনের জন্য, সেই ডিসিশনটাতে যা যা উল্লেখ আছে সেটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনাকে জাজ বিশ্বাস করে নাই, আপনার ক্রেডিবিলিটি ইস্যুতে আপনাকে জাজ বেশিরভাগ অ্যাসাইলাম ক্ষেত্রে এটা হয় যে ক্রেডিবিলিটি ইস্যুতে আপনার কেসটা ডিনাই করে দেয়। তখন যদি আপনি আপনার ক্রেডিবিলিটিটা ফিক্স করা যায়, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে একজন ক্লায়েন্ট সে যখন ডিটেনশনে ছিল এবং ডিটেনশন থেকে তাকে কেস করতে হয়েছিল এবং সেখানে তার মেন্টাল সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল এবং ওনার মেন্টাল কিছু ডিজিজ হয়ে গেছিল, যেটার কারণে উনি ভালোভাবে ওনার জাজ যে প্রশ্ন করেছে অথবা ওনার লয়ার সেটা বুঝতে পারে নাই এবং তার কেসে অনেক সমস্যা দেখা দিয়েছে, যেটাতে জাজ ক্রেডিবিলিটি ইস্যু বলে এটাকে নির্ধারণ করেছে। পরে যখন সেই ক্লায়েন্ট আমাদের কাছে আসে অ্যাপিলের জন্য, তখন আমরা তার সাথে মিট করে আমরা বুঝতে পারি যে উনি যখন কোনো কথা বলেন, কথার তাকে
অন্য একটা কথা বলেন যেটা কোনো মেক সেন্স করে না, তখন আমরা তাকে আমাদের সেই ক্লায়েন্টকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনের জন্য পাঠিয়েছি, রিকোয়েস্ট করেছিলাম। উনি আইসের ডিটেনশনে থাকাকালীন তো আইস ওনাকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনটা দেয়, দিয়ে আইসের সাইকোলজিস্ট ওনাকে আইডেন্টিফাই করে যে ওনার কিছু ডিসঅর্ডার আছে সাইকোলজিক্যাল। তখন আমরা সেই গ্রাউন্ডে আমার সেই ক্লায়েন্টটাকে আমরা অ্যাপিলে কেসটা আমরা উইন করি যে হ্যাঁ তার কেসে সে ক্রেডিবল ছিল না এবং উনি কথা ঠিক করে বলতে পারে নাই। এটা না বলার কারণ হচ্ছে এটা যে ওনার সাইকোলজিক্যাল কিছু ইস্যু ছিল যেটা আইডেন্টিফাই করা হয় নাই, এবং আমরা সেটা কেসটা জিতে ওনাকে এখানে ওনার কেসটা গ্রান্ট হয়ে গেছে এবং উনি অবশ্যই গ্রিন কার্ড পেয়েছেন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, এরকম অসংখ্য এক্সাম্পল থাকতে পারে এবং বিভিন্ন কেসে প্রত্যেকটা কেসের ফ্যাক্ট অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে হাউ উই গোইং টু ডিল উইথ দিস কেস। তো এক্ষেত্রে ধরুন যে আইস কাউকে ধরে নিয়ে গেল, সেটা তার রাস্তা থেকেই হোক, ঘর থেকে, মানে ঘরে নয়, মানে ঘরে ছিল না, হয়তো হেঁটে যাচ্ছিল বা ট্রেনে যাচ্ছিল বা তার কাজের জায়গা থেকে নিচ্ছিল, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না, সেই ক্ষেত্রে তার পরিবারের কি দায়িত্ব আছে বা পরিবার কি করতে পারে বা পরিবারের কি পদক্ষেপ নেওয়া উচিত, সেটা যদি একটু বলতেন। ভাইয়া, প্রথমত তাকে যখন আইস ধরে নিয়ে যাবে তাকে ফোন কল করার সুযোগ দেওয়া হয়। আচ্ছা, উনি কল করতে পারে এবং উনি রিকোয়েস্ট করতে পারে যে আমি আমার অ্যাটর্নির সাথে কথা বলবো, এবং অ্যাটর্নির সাথে যে ফোন কলগুলো ওগুলো ফ্রিতে উনি করতে পারে ওখান থেকে। সো প্রথমে ওনার যার কোনো সমস্যা আছে, আমি জানি আমার কোনো পার্সোনালি কোনো সমস্যা আছে কিনা, যেমন আমি কোনো ভায়োলেশন করেছি কিনা, আমি কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, আমার ডিপোর্টেশন আছে কিনা, সো আমি নিজেই জানি, তাই না? তখন আমার সেই অনুযায়ী আমার প্রস্তুতি নিতে হবে যে আমার ক্রিমিনাল কনভিকশন আছে এবং আমার ডিপোর্টেশন আছে, আমি এখন কিভাবে এটা থেকে নিস্তার পেতে পারি, কিভাবে বাঁচতে পারি। সো আপনি সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনার ফ্যামিলিকে আপনি মনে করেন যে আপনি নেননি এবং আপনি প্রবলেমে পড়ে গেছেন, তখন আপনার ফ্যামিলি যদি জানতে হবে তো উনি কোথায় আছেন। যদি মনে করেন যে উনি একটা সার্টেন পিরিয়ডে বাসায় আসেন, এই সময় আসেন নাই, আর তার চেয়ে অনেক বেশি সময় চলে গেছে আসেন নাই, তখন আপনি পুলিশ স্টেশন, হসপিটাল এগুলোতে খবর নিয়ে, না হলে আপনি ওনার নেম এন্ড ডেট অফ বার্থ দিয়ে ইনমেট সার্চে যেতে পারেন। কিন্তু ইনমেট সার্চও একটা সময় লাগে এটা অনলাইনে আসতে। তো যেটা উনি করতে পারেন, ফার্স্ট থিং ওনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনকে কল করতে পারেন উনি, এবং ইউজুয়ালি আমরা এখন ফোনে সব নাম্বার রাখি, মনে থাকে না নাম্বার, তো যে কোনো একটা নাম্বার আপনাকে মেমোরাইজ করে নিতে হবে যে এবং এই লোকটা রিলায়েবল এবং তাকে আমি মেসেজ দিলে আমার ব্যবস্থা হবে, এরকম একটা লোক আপনার নির্ধারণ করে রাখতে হবে। এবং আপনি জানাতে হবে আপনি কোন জায়গায় আছেন, কোন ডিটেনশনে আছেন। তো এই ইনফরমেশনটা আপনার লয়ারকে আপনার নেম, ডেট অফ বার্থ, এরিয়া নাম্বার এবং কোথায় আছেন এইটা ইনফরমেশনটা দিলে আপনার অ্যাটর্নি তারপর থেকে আপনাকে টেক কেয়ার করতে পারবে। আপনার অ্যাটর্নি প্রথমে যে আপনাকে ভিজিট করতে পারবে এবং আপনার কাছ থেকে ইনফরমেশন নিতে পারবে কি অবস্থা, কি হয়েছিল এবং কেন, কিভাবে আপনাকে অ্যারেস্ট করেছে, অল দিস। সো দেন অ্যাটর্নি ক্যান টেক আ স্টেপ আপনাকে কিভাবে ডিটেনশন থেকে বের করতে হবে। লোনের মাধ্যমে করবে না বন্ড করবে না কিসের মাধ্যমে করবে? সরি ভাইয়া। অনেক ধন্যবাদ। আব্দুর রাকিব একটা প্রশ্ন পাঠিয়েছেন আমাদের ফেসবুকে। তিনি বলছেন যে লিগ্যাল স্ট্যাটাস আছে এবং কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, সেক্ষেত্রে কি কাগজ দেখাতে হবে যদি ধরে তাকে? আপনার আইডি আছে, আপনার যেটা লিগ্যাল স্ট্যাটাস যেটা আপনি প্রমাণ করতে পারবেন ওটা একটা ফটোকপি রাখতে পারেন। যেমন আপনার গ্রিন কার্ড থাকলে আপনার গ্রিন কার্ডের একটা কপি রাখতে পারেন, আপনার ইউএস পাসপোর্ট থাকলে সেটা রাখতে পারেন, ইউএস সিটিজেনশিপ থাকলে সেটার কপি রাখতে পারেন আপনার, অথবা পাসপোর্ট কার্ড থাকলে সেটা রাখতে পারেন। এবং মানে কি বলবো, রং জায়গায় এবং রং সময় যেন জায়গায় না থাকে। যেমন রিসেন্টলি একজনকে ধরা হয়েছে যিনি সিটিজেন ছিলেন কিন্তু একটা ক্রাইম হচ্ছিল ওরকম এলাকায় উনি পড়ে গেছিলেন, তো ওনাকেও আইস ধরে নিয়ে গেছে, কিন্তু ধরে নেওয়ার পরে ওনার কাগজপত্র দেখে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো যদি আপনার কাছে এটা সাথে থাকে দেন আইস হয়তো সেই সময়টা আপনাকে ধরবে না, আপনার পেপার ওয়ার্ক দেখে আপনাকে ছেড়ে দেবে।
অনেক ধন্যবাদ আব্দুর রকিব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করতে চাই এই ডিপোর্টেশন সংক্রান্ত, কারণ যেহেতু এই ডিপোর্টেশন খুব বেশি আলোচিত চর্চিত বিষয়, সে কারণেই প্রশ্নগুলো আমরা বলছি বা জানার চেষ্টা করছি যে ধরুন যে কারোর ডিপোর্টেশন হয়ে গেছে বা সে ডিপোর্টেশন স্থগিতের জন্যে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বা হিউম্যানিটেরিয়ান প্যারেল যেটাকে আমরা বলি, সেই হিউম্যানিটেরিয়ান প্যারেলের কি আবেদন করতে পারে বা করলে কি সুবিধা আছে বা কিভাবে করতে পারে? ভাইয়া, ডিপোর্টেশন আর ডিটেনশন, হ্যাঁ, আপনি যখন ডিটেনশনে থাকবেন তখন আপনি এই হিউম্যানিটেরিয়ান প্যারোলের জন্য করতে পারেন। আচ্ছা। এবং ডিপোর্টেশন হয়ে গেছে, আপনি যদি ডিপোর্টেশনের কোনো অ্যাপিল না করে থাকেন এবং আপনার অ্যাপিলের সময় চলে যায়, আপনার যদি কোনো রকম নিউ ফ্যাক্ট থাকে, কোনো কারণে থাকে যে আপনি আপনার সেই দেশে, যে দেশ থেকে আপনি আসছেন সেই দেশে আপনি গেলে আপনার জীবনের হুমকি আছে, থ্রেট আছে আপনার লাইফে, এবং আপনি যদি সেটা নিউ কোনো ফ্যাক্টস এর মাধ্যমে দিতে পারেন, তাহলে আপনি মোশন টু রিওপেন করতে পারেন। অথবা আপনার যদি আপনার কান্ট্রি চেঞ্জ কন্ডিশন হয় আপনার দেশে, সেটার ক্ষেত্রেও আপনি নিউ চেঞ্জ কান্ট্রি কন্ডিশন দিয়েও আপনি মোশন টু রিওপেন করতে পারেন আপনাকে, ইভেন দো আপনার অনেক আগে ডিপোর্টেশনটা হয়ে গেছে অথবা অ্যাবসেন্সিয়া অর্ডার হয়ে গেছে। রিসেন্টলি আমরা দেখছি অনেক ছোটখাটো বিষয়েও যারা অ্যাবসেন্সিয়া অর্ডার দিচ্ছে, যেমন কোনো ভুল হয়ে গেছে অথবা আপনি ডকুমেন্ট পান নাই, আপনি কোর্টে উপস্থিত হতে পারেন না, অথবা আপনার অ্যাটর্নিও পায় নাই কোনো নোটিশ, এরকম ক্ষেত্রেও আপনার ডিপোর্টেশন হয়ে যায়, অ্যাবসেন্সিয়া অর্ডার বলে যেটাকে। সেটা যখনই আপনি প্রথমে আপনার নোটিশ আসবে, ইমিডিয়েটলি আপনি মোশন টু রিওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং এই ধরনের ক্ষেত্রে আপনার মোশন টু রিওপেন তারা করে দেবে এবং আপনার ডিপোর্টেশনটা তখন স্যাটিসফাইড করে দেবে। এই ক্ষেত্রে কারো হয়তো ডিপোর্টেশন হয়ে গেছে, দেশে চলে গেছে, তার কি আবার আমেরিকায় স্থায়ীভাবে বা যে কোনোভাবে ফিরে আসার কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। কিভাবে? অবভিয়াসলি আছে। যেমন তাদের যদি কোনো স্পাউস থাকে, চিলড্রেন থাকে, তাদের সার্টেন ওই টাইমটার পরে ওনারা অ্যাপ্লাই করে আবার আসতে পারে, এবং স্পেশালি স্পাউস এবং প্যারেন্টস যদি থাকে, গ্রিন কার্ড হোল্ডার অথবা ইউএস সিটিজেন যারা। কিন্তু চিলড্রেনরা প্যারেন্টসদের জন্য ওয়েভ ইন করতে পারে না, অনলি স্পাউস এবং প্যারেন্টসরা পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য। আপনি স্টুডেন্ট ভিসা বাতিল নিয়ে কথা বলতে চেয়েছিলেন, যে আমরা দেখছি যে প্রচুর স্টুডেন্টদের ভিসা রিভোক করা হচ্ছে, দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা হচ্ছে, কেন, বা এটার কারণটা কি, এর পেছনে কারণটি, বা এরকম হলে কি উপায়ে আমাদের এই স্টুডেন্ট ভিসাটাকে ঠিক রেখে আবার এখানে পড়াশোনা করতে পারি, এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এই জিনিসটা নিয়ে আমরা খুব অনেক বেশি কেস পাচ্ছি স্টুডেন্টদের নিয়ে। স্টুডেন্টদের ভিসা তারা, আমি যেটা স্টুডেন্টদের অ্যাডভাইস করবো সেটা প্রথমে হচ্ছে যে আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ওরা যেন এভরিডে যে চেক করে যে আমার সেভিংস অ্যাকাউন্টে সবকিছু ঠিক আছে কিনা, এবং স্টুডেন্ট কাউন্সিলর এবং সোশ্যাল ওয়ার্কার যে ডিল করে স্টুডেন্টের সাথে, তার সাথে লিয়াজন মেনটেন করা যে আমার এটা সবকিছু ঠিক আছে কিনা। এবং স্টুডেন্টদের ভিসা কেন বাতিল হচ্ছে, অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে কেউ যদি কোনো রকম আইন ভায়োলেট করে, যেমন ইমিগ্রেশন আইনও যদি ভায়োলেট করে, আপনাকে যে কন্ডিশনে আপনাকে ভিসা দেওয়া হয়েছে স্টুডেন্ট ভিসা, সেগুলো যদি আপনি ভায়োলেট করেন, ফর এক্সাম্পল ওয়ার্কের পারমিশন দেয় না, অনেকেই এটা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করেন, সেটা কোনোভাবে তাদের কাছে ইনফরমেশন গেলে তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যাচ্ছে। আপনি যদি ক্রিমিনাল কোনো কেসের সাথে জড়িয়ে পড়েন, ইভেন ডোমেস্টিক ভায়োলেন্সও যদি জড়িয়ে পড়েন, আপনার পার্টনার অথবা আপনার স্পাউস আপনার এগেইনস্টে যদি কেস করে, তখনও এটা আইস ইনফরমেশন পায় এবং তখনও আপনার ভিসাটা বাতিল হওয়ার একটা চান্স আছে। আপনাকে অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে যে আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমাকে এই ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আমি যেন সেই ক্রাইটেরিয়ার মধ্যে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকি। যেমন আপনি বলেছেন আপনি এখানে নিউ ইয়র্কে পড়াশোনা করতে আসছেন, কিন্তু আপনি নিউ ইয়র্কে না গিয়ে আপনি অন্য স্টেটে গেছেন, অথবা অন্য স্টেটে পড়াশোনা করতে আসছেন, ওখানে না করে আপনি নিউ ইয়র্কে এসে অন্য কলেজে ভর্তি হয়েছেন, সেটাও একটা কন্ডিশন ভায়োলেট করা, সেটার জন্য তারা আপনাকে ডিনাই করতে পারে।
কিন্তু এটা যদি কারোকে তারা ডিনাই করে তাহলে রিইনস্টেটমেন্টের একটা সুযোগ থাকে। তো যত তাড়াতাড়ি আপনি সাইন আপ করবেন তত তাড়াতাড়ি আপনি রিইনস্টেটমেন্ট করতে পারবেন। এবং আপনার যদি রিইনস্টেটমেন্টের সময় যেমন উইদিন 5 মান্থের মধ্যে আপনাকে রিইনস্টেট করতে হয়, যদি সেই সময়টা পার হয়ে যায় দেন আপনাকে অন্য প্রসেসের মাধ্যমে আপনার ভিসাটা ঠিক করার অথবা অন্য প্রসেসে আপনাকে যেতে হবে যাতে আপনার এখানে আপনি আপনার স্টাডিটা কন্টিনিউ করতে পারেন। It's very difficult right now স্টুডেন্টদের জন্য। এটা খুবই আমরা দেখছি অনেক কিছু আমরা রিসেন্টলি যে কেউ প্রোটেস্ট করতেছে এবং গভর্নমেন্টের ফরেন পলিসি নিয়ে কথা বলছে, সেটার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে অলরেডি। তো আমরা এগুলো সবাই অ্যাওয়ার আছি, তো স্টুডেন্টরা যেন এটাতে মানে সাবধানে থাকে আর কি, নিজেরা এই সমাজ এই সব থেকে একটু দূরে থাকে রাইট না। তো স্টুডেন্টরা তো এখানে আসে, এখানে তো পড়াশোনা অনেক খরচ আমরা জানি। হ্যাঁ, তারা অনেক ব্যাংকের তথ্য দিয়ে বা ব্যাংকের প্রচুর অর্থ আছে বা আমার গার্ডিয়ান টাকা পয়সা দিতে পারবে, কিন্তু বাস্তবতা তো আমরা জানি বা হয়তো জানি না, আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জানে কি না বা এডুকেশন ডিপার্টমেন্ট জানে কি না। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে অনেক সময় পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। এটাও কি মানে আপনি যেটা বললেন যে এই যে রিভোক হওয়ার পেছনে বা বাতিল করার পেছনে একটা কারণ? জি, একটা জিনিস, আপনি যদি অন ক্যাম্পাসে সার্টেন আওয়ার কাজ করেন দেন দ্যাট ইজ ফাইন, বাট বাইরে কাজ করার পারমিশন দেয় না আনলেস দের ইজ আদার সার্কামস্টান্সেস যেটার কারণে তারা আপনাকে পারমিশন দিয়েছে এবং কাজ করতে পারবে। পারমিশন ছাড়া ইউ ক্যানট ওয়ার্ক। এবং অনেকেই করছে, কিন্তু যখনই আইস সেটা দিয়ে ধরবেন তখন আপনাকে এটা ঝামেলা পোহাতে হবে আর কি। তো রাইট নাও আমরা আমেরিকাতে এটা অনেক সুযোগ সুবিধা ছিল, অনেক স্টুডেন্টরা কাজ করে পড়েছেন আগে, এবং এখনকার মতো এটা ছিল না। এখন যেহেতু নতুন সবকিছু, আমাদের সবাইকে একটু কেয়ারফুল হতে হবে যে আমরা আমাদের নিজেদের স্ট্যাটাস কিভাবে মেনটেন করে এটা আমাদের পড়াশোনাটা শেষ করতে পারি। এবং আপনি যখন পড়াশোনা শেষ করবেন দেন আপনি অন্য জায়গায় আপনার এক্সপ্লোর করতে পারেন। ইবি ভিসাতে আপনি যেতে পারেন, H1 ভিসাতে যেতে পারেন, বাট আদার ইয়েতে অ্যাভিনিউ আপনি এক্সপ্লোর করতে পারেন। তো স্টুডেন্টদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট টাইম এখন। আমরা এই জন্য আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে যদি আপনাকে মনে করেন আপনার এসব কোনো ভায়োলেশন নাই, আপনাকে অন্যায়ভাবে এটা করা হয়েছে, অবশ্যই আপনি রিইনস্টেটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার অ্যাটর্নি আপনাকে হেল্প করতে পারে রিইনস্টেটমেন্টে। এবং আমরা এই জিনিসগুলো করছি এখন আমাদের ক্লায়েন্টকে হেল্প করার জন্য, এবং রিইনস্টেট করে দেয় তারা when you can show them that USCIS is they are at fault অথবা ইউনিভার্সিটি তাদেরকে রং ইনফরমেশন দিয়েছে। অনেক ধন্যবাদ বিষয়টি বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা একটা প্রশ্ন নেব ফেসবুক থেকে। এন বেগম, যদিও আমার যতদূর মনে পড়ে এই প্রশ্নটি সম্ভবত গত মঙ্গলবারও উনি করেছিলেন, তারপর হয়তো একটু আপনার কাছ থেকে একটা পরামর্শ তিনি চান। তিনি বলছেন যে আমার এক ভাই 3 বছর আগে ইউএসএ আসে F1 ভিসায় এবং তার 1 মাস পরে কাজে একজন আন্ডার এজকে বিয়ার সেল করে অ্যারেস্ট হয় এবং 2-3 ঘন্টা পর পুলিশ ছেড়েও দেয়। পরে কোর্ট থেকে কেস সিল করে দেয়। এরপরে সে 2 বার দেশে যায়, কিন্তু ইমিগ্রেশনে কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই। এখন যদি সে দেশে যায় তার কোনো সমস্যা হতে পারে, আর যদি এখানেই থাকে তাহলে কোনো সমস্যা হতে পারে কি? এই বিষয়ে আপনার পরামর্শটা এন বেগম চাচ্ছেন। হ্যাঁ আপু, আমরা সাজেস্ট করি না, উনি যদি F1 এ থাকে আমরা এখন কোনো F1 স্টুডেন্টকে সাজেস্ট করি না তাদের দেশে যাওয়ার জন্য রাইট নাও। ডোন্ট গো আনটিল ইউ ফিনিশ ইয়োর, অথবা পড়াশোনা শেষ করেন অথবা আপনার সিচুয়েশনটা, এখনকার যে সিচুয়েশন এই সিচুয়েশনটা চেঞ্জ হয়। তো আমার সাজেশন হচ্ছে ডোন্ট গো, প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমি গত 2 বার হয় নাই বলে যে এখন হবে না এটা ঠিক না আপু। তো ডোন্ট গো রাইট নাও, হি শুড নট গো। আরেকটা জিনিস হচ্ছে ওনার যে আন্ডার এজকে সেল করার জন্য যেটা হয়েছিল এবং ডকুমেন্টটা সিল করে দেওয়া হয়েছে, তো হয়তো আইস সেটা দেখতে পাবে না, কিন্তু যদি ওনাকে অ্যারেস্ট করে এবং ওনার কাছ থেকে ইনফরমেশন নেয় তখন তো ওনাকে প্রশ্নের সম্মুখীন হয়ে উনি অনেক সময় বলে দেবেন।
তো এইভাবে উনি ইনফরমেশনটা নিতে পারে, অথবা আইস বলবে যে এই ইনফরমেশনটা না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়া হচ্ছে না। সো দেন এগেইন মানুষ বলে যে ওকে আমি ইনফরমেশনটা দিয়ে দিই, আমাকে ছেড়ে দেবে। সো সেটাও হতে পারে। সো ইনফরমেশন সিল করার মানে এই নয় যে আইস পাবে না এই জিনিসটা। যদিও আইস ডকুমেন্ট লাইক কোর্ট থেকে ইনফরমেশনটা পাবে না, বিকজ যেটা কোর্টের ডকুমেন্ট সিল আছে, দ্যাট ইজ ফাইন, বাট আপনি তো দিতে পারেন, তাই না? কিন্তু সেক্ষেত্রে তো স্টুডেন্টরা মনে করেন যে এই যে সামার আসছে বা আসছে, সেক্ষেত্রে তো ইউনিভার্সিটি যদি ছুটি থাকে সেক্ষেত্রে তো অনেক স্টুডেন্টরাই যায় দেশে, কোনো তো সেইটা হয়তো বিবেচনা করেই এন বেগম এই প্রশ্নটি করেছেন কি? ভাইয়া শুনেন, রাইট নাও আই সাজেস্ট আমার ক্লায়েন্টদেরকে আমি সাজেস্ট করছি ডোন্ট গো, ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। আমি জাস্ট এই হলিডের কথা বলছি, দিস সামার আই ডোন্ট নো অ্যাবাউট নেক্সট ইয়ার, আই উইল টেল দেম লেটার, বাট দিস সামার আমি বলছি লিসেন, স্টে হিয়ার। আর ইনকাম যদি ওদেরকে দেয় অন ক্যাম্পাসে জব, তাহলে ওই জবগুলো তারা করতে পারে। অনেক ধন্যবাদ। আর একটি প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবার সময় নেই। সৈয়দা শাহানা ইয়াসমিন তিনি বলতেছেন, ক্যান এনিওয়ান মুভ ফ্রম অ্যাজাইলাম টু EB2 visa if the person has an MSc degree from the USA and is an adjunct professor? প্রথমে কি কোন ভিসাটাতে আছেন উনি? উনি প্রশ্ন করেছেন, ক্যান এনিওয়ান মুভ ফ্রম অ্যাসাইলাম টু EB2 visa if the person has an MSc degree from the USA and is an adjunct professor? Okay, there are things I have to consider. That EB2, any EB visa journal, you have to show that there is no break in your status. আপনার স্ট্যাটাস কন্টিনিউয়াস স্ট্যাটাস ছিল, সেটা যদি আপনি দেখাতে পারেন কন্টিনিউয়াস স্ট্যাটাসটা, তাহলে করতে পারেন। সো এটা ফ্যাক্ট, আমার আরো ফ্যাক্ট জানতে হবে ওনার এটা সম্বন্ধে, দেন আই ক্যান হেল্প ইউ ইন ডুইং EB2। মানে প্রকৃত তথ্য দেওয়া সম্ভব, অন্যপক্ষে শুধু বায়বীয় পরামর্শ দিয়ে হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারে। সৈয়দা শাহানা ইয়াসমিন, আপনার প্রশ্নের জবাব এটুকুই আপাতত ছিল, যেহেতু কোনো কাগজপত্র নেই। অ্যাটর্নি ইরশাদ সামি, বা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আইসের ধর্মীয় উপাসনালয় থেকে ইমিগ্রেন্টদের যে এখন মানে যদিও মামলা চলছে বিভিন্ন জায়গায় আপনি বললেন, কিন্তু সে প্রেক্ষিতেও আপনি যেটুকুন পরামর্শ দিলেন বা আজকের এই রায়ের প্রেক্ষিতে যে কথাটি আপনি বললেন, সেটি নিয়ে অন্তত আমরা একটি স্বস্তির নিঃশ্বাস অন্তত কিছুটা হলেও ফেলতে পারি। কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এবং স্টুডেন্টদের ভিসা যে রিভোক হচ্ছে সে সম্পর্কেও আপনি সতর্কতা দিয়েছেন। সত্যি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমরা প্রাণিত। ভাইয়া আমার আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, প্লিজ ডোন্ট ওয়ারি, টেক ওয়ান ডে অ্যাট আ টাইম, উইল বি ফাইন টুগেদার। আমরা সবাই একসাথে কাজ করলে আমরা এই চড়াই উতরাই এগুলো আমরা পার করে দিতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি আপনাকে। আবারও সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই আইসের ধর্মীয় উপাসনালয় থেকে যে ইমিগ্রেন্টদের গ্রেপ্তার করতে পারবে এই ধরনের আদালতের একটি রায়ের স্থিতাবস্থা চাওয়া নিয়ে এবং সেটা বাতিল হওয়া নিয়ে আলাপ করেছি, এবং মোটামুটি আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে এতটা হয়তো ভয়ের কোনো কারণ নেই। তারপরেও যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প তার ইমিগ্রেশন নীতিতে খুব কঠোরতা অবলম্বন করছে, সেক্ষেত্রে আমরা সচেতন থাকি এবং কোনো রকম অন্যায় যেন আমরা না করি, কোনো রকম অপরাধের সাথে যাতে আমরা জড়িত না হই সেই বিষয়টি সম্পর্কে আমরা সচেতন থাকি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।